আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী, শাহবাগ অবরোধে যান চলাচল ব্যাহত, জনভোগান্তি না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, গরমের তীব্রতা বাড়ার ইঙ্গিত আবহাওয়া অফিসের, সুস্থ থাকতে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সুখবর নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে, উল্টো 1 বছর অনুপ্রবেশ 1.25 লাখ, ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন স্থানীয়রা। এবং এবার ভারতে আনুষ্ঠানিক প্রত্যাঘাত শুরু, পাকিস্তানের বিমান ঘাঁটি সহ 11টি স্থানে হামলা, রক্তক্ষয়ী সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। তারা বলেন, দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই। ভারতে মোহনা টেলিভিশন সহ বাংলাদেশের 4টি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধের নিন্দা জানান তারা। দ্রুত বাংলাদেশ বিরোধী অপসাংবাদিকতায় লিপ্ত সকল ভারতীয় চ্যানেল বন্ধের দাবিও জানান তারা। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচার শুরু না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে বিকেল 3টায় শাহবাগ সহ সারা দেশে গণজামায়াত কর্মসূচির ডাক দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানচিত্রকে আক্রান্ত করার চেষ্টা করতেছে, সেই ভারতের কিছু মিডিয়া এবং ভারতে আমাদের দেশের 4টা টেলিভিশন, মোহনা টিভি, যমুনা টিভি, 71 এবং বাংলা ভিশনকে তারা নিষিদ্ধ করেছে। আমরাও আমাদের দেশে তাদের সমস্ত মিডিয়া যেন নিষিদ্ধ হয় সেই দাবি জানাচ্ছি। এই আন্দোলন আমাদের সর্বশেষ কথা, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি শুধু না, এটা মুসলমানদের তাহজিব তামাদ্দুন, ইসলামের তাহজিব তামাদ্দুন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। দর্শক, শাহবাগে আছেন সহকর্মী রেজা খান, সরাসরি যুক্ত হব তার সাথে। রেজা, আপনি তো শাহবাগে আছেন, এখন কি পরিস্থিতি শাহবাগে? আর কিছুক্ষণ পর তো গণজামায়াত কর্মসূচি শুরু হবে, সেই বিষয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? জানাবেন। জি, আমরা আছি শাহবাগে। আসলে সকাল থেকে কিন্তু এই আন্দোলন চলছে এবং আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু এই আন্দোলনের গতি বাড়ছে। আজকে 3টার সময় ছাত্র জনসমাবেশ বিক্ষোভ এখানে ডাক দিয়েছে এবং এই আন্দোলনের সূত্রপাত কিন্তু গেল বৃহস্পতিবারে আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি কিন্তু বিদেশে চলে যাওয়ার পরেই কিন্তু এই আন্দোলনের ডাক দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তারপরে সেখানে কিন্তু এই আন্দোলনটিকে সূত্রপাত হয়েছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু সমাবেশের মাধ্যমে, এবং সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়। সেইখানে আন্দোলনের পরে ওইখান থেকে আন্দোলনটা কিন্তু এখানে শিফট করা হয়েছে এবং আপনারা জানেন যে মূলত 3টি দাবিতে এই আন্দোলন করছে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেটি হচ্ছে আওয়ামী লীগের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান কিন্তু রাখার দাবি জানাচ্ছে ছাত্র জনতা, এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেই ঘোষণাপত্র কিন্তু দ্রুত দেওয়ার দাবি জানাচ্ছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে তাদের ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটাকে সেই কারণে ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং আপনি জানেন যে গতকালকে আমরা একটা খবর পরিবেশিত হয়েছে, সেটি হচ্ছে মোহনা টেলিভিশন সহ 4টা মেইনস্ট্রিম গণমাধ্যম ভারতীয় ইউটিউবে নিষিদ্ধ করা হয়েছে। সেই বিষয়েও কিন্তু এখানে প্রতিবাদ জানানো হয়েছে যে বাংলাদেশে প্রচারিত ভারতীয় যে গণমাধ্যমগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় সেই সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে ইউটিউবে নিষিদ্ধ করতে হবে, এমন দাবিও জানাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ছিল শাহবাগ থেকে সবশেষ আপডেট। রেজা, আপনাকে ধন্যবাদ।
সবার দাবি দেওয়া রাস্তা ছেড়ে জনগণের ভোগান্তি না হওয়া এমন জায়গায় করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। কমিটি করা হয়েছে, ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার দুপুর পর্যন্ত কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানায় সংস্থাটি। আবহাওয়ার এমন রুদ্র মূর্তিতে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। অসহনীয় তাপমাত্রায় হিট স্ট্রোক সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারকে সচেতনতামূলক ক্যাম্পেইনের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের শেষ ভাগে এসে দেশ জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। সাধারণত চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমে হাঁসফাঁস অবস্থা হয়। এবার কিছুটা দেরিতে বেড়েছে তীব্রতা। দেশের ৪৫ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। তাপের হাত থেকে বাঁচতে একটু পরপর গাছের ছায়ায় আশ্রয় খুঁজছেন অনেকে। 2-4 ঘন্টা করে এরকম করে কাজ করা লাগে। খুব গরম, প্রচুর গরম সহ্য করতে পারি না। যখন একটু গরমের তাপমাত্রা বাইরে যায় তখন একটু রেস্ট নিয়ে আবার কাজ করি। বেশিক্ষণ কাজ করতে পারছি না শুধু গরমের জন্য, তাপমাত্রা বেশি, এর জন্য আমরা ভিতরে থাকতে পারি না। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার চোখরাঙানি অব্যাহত থাকবে রবিবার দুপুর পর্যন্ত। এ সময় দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এখানে গ্লোবাল ইস্যু যেমন আছে, যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যেমন ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে আমরা লোকালাইজ ইম্প্যাক্টও রয়েছে। যে পরিমাণ গাছ থাকার কথা, যে পরিমাণ জলাশয় থাকার কথা, এটা নেই বললেই চলে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে বিশেষ করে ঢাকা শহরে তাপমাত্রা এমনি সারাউন্ডিং এলাকা থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা এমনি বেশি রয়েছে। গরমের তীব্রতা, হিট স্ট্রোক সহ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। পরিবেশবিদরা মনে করেন এ ধরনের পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন জরুরি। বাংলাদেশে যদি টেম্পারেচার 40 ডিগ্রি দেখেন, তা ধরে নিবেন সাবকন্টিনেন্টের ম্যাক্সিমাম জায়গায় টেম্পারেচার এবং কাছাকাছি। কিন্তু এটা কমানোর জন্য যে টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজি খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে। ফলে এইখানে গভর্নমেন্টের একটা প্রচার দরকার এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। হিট স্ট্রোকে প্রচুর মানুষের মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এইটা আপনার যেটা হয় সেটা তো সিনিয়র সিটিজেনরা বেশি সাফার করে। রবিবারের পর দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়ে তাপমাত্রা সহনীয় হবে বলে জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আজও তাপমাত্রার পারদ উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। এই বিষয়ে জানতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের যে পরিস্থিতি আছে, 40 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, সেই বিষয়ে সেখানকার জনগণের কি পরিস্থিতি জানাবেন? চুয়াডাঙ্গার উপর থেকে কয়েকদিন ধরে তাপদাহ যাচ্ছে, আর গতকাল থেকে চুয়াডাঙ্গার উপর তাপদাহ যাচ্ছে। এতে বিপাকে পড়ছে খেটে খাওয়া দিনমজুর মানুষের। আর দিনমজুর যারা কাজে যাচ্ছে তারা কিন্তু কাজ করতে পারছে না। রাস্তাঘাটও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। শহরে যে পরিমাণ মানুষ শহরের ভিতরে ঘোরাফেরা করে, তারা কিন্তু সেই পরিমাণ লোক আজকে লক্ষ্য করতে পারছে। বেশিরভাগ শহরে লোক ফাঁকা আছে এবং যারা খেটে খাওয়া মানুষ তারা কাছে কোনো ছায়া পাচ্ছে, সে ছায়াতে গিয়ে তারা বসে বিশ্রাম নিচ্ছে। একটা দুটো ভাড়া ভাড়ার পরে তারা কষ্টে ক্লান্ত হয়ে যাচ্ছে। তারা আপনার পাশে যেসব যে ধরনের শরবত সহ যেগুলো ঠান্ডা পানি আছে এগুলো খাচ্ছে, তাদের ডায়রিয়া নানা রকম রোগে তারা আক্রান্ত হচ্ছে। এদিকে আমাদের চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে
করে যখনই তাপমাত্রা ওঠে তখন কিন্তু এই হিটস্ট্রোকের সম্ভাবনা বেশি দেখা দেয়, যার কারণে বেলা 11টার পর থেকে কিন্তু সাধারণত যারা অতি প্রয়োজন ছাড়া বাইরে যাবে তাদেরকে কিন্তু অবশ্যই হলো ছাতা বা মাথায় কিছু কাপড় জড়িয়ে তাদেরকে বাইরে যেতে বলছে। আর আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামী 13 তারিখ পর্যন্ত এরকম তাপদাহ চলবে। আজ বেলা 12টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রোহিঙ্গা সংকট আবারও নতুন মোড় নিয়েছে। ফেরত পাঠানোর বদলে উল্টো আসছে রোহিঙ্গারা। গেল 1 বছরে 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। বিষয়টি স্থানীয়দের জন্য অশনি সংকেত বলছেন জনপ্রতিনিধিরা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বদলে উল্টো ভোজা বাড়ানোর চেষ্টা। আরও 1,18,000 রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের হিসাব বলছে গত 1 বছরে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। এতে দৃশ্যমান হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ। জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা সরকারের মধ্যে সংঘর্ষকে এর পেছনের বড় কারণ বলে জানিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। মারামারি শুরু হয়েছি তোরা তাই নেওয়া দিবে তাহলে তোরা তো না পাতে যা করিব লড়াই করতে যাওয়া দিব मंगलवार हारा मतलब बांग्लादेशी सरकार अदेंती बोर्डिंग kana marana na yere piu dire pura yere এটা বাংলাদেশি মাফ হইছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ স্থানীয়দের জন্য হতে পারে অশনি সংকেত। অচিরে স্থানীয়দের দেশ ছেড়ে চলে যেতে হবে বলে দাবি করেন এই জনপ্রতিনিধি। রোহিঙ্গা নতুন করে আসতেছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। এইভাবে যদি রোহিঙ্গা আসতে থাকে এবং রোহিঙ্গা যদি আমরা রিপার্টিশন করতে না পারি তাহলে অচিরেই আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের নিরাপত্তার অত্যন্ত হুমকি আছে। নতুন করে রোহিঙ্গারা প্রবেশ করছে জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বললেন জায়গা সংকুলানে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা যাচ্ছে না। জানুয়ারি থেকে বায়োমেট্রিক্স দিচ্ছে, তাও শুধু ফিঙ্গারপ্রিন্ট আইরিশটা নেওয়ার আমরা অনুমতি দিই নাই। তো সেইটারই একটা ঘনীভূত একীভূত রেজাল্ট হয়েছে যে গত কিছুদিন আগে যেটি মিডিয়াতে আসছে যে 1,13,000, সেটি গত 1 তারিখ পর্যন্ত 1,18,000। এটা ক্রমবর্ধমান। এখনো সাম পিপল আর ইন দি কিউ টু বি রেজিস্টার্ড। সচেতন মহল মনে করেন নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাসস্থানের ব্যবস্থা করা হলে রোহিঙ্গাদের আসতে উৎসাহিত করা হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য সঙ্গীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসী। সকালে বনানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মোস্তফা জামানের বয়স হয়েছিল 87 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোস্তফা জামান আব্বাসী। গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুরুতে ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। এবার ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। অপারেশন বুনিয়া উন মারসুস বা সিসার প্রাচীর নামের অভিযানে শুক্রবার রাতে ভারতের 4 বিমান ঘাঁটি সহ 11টি স্থানে হামলা চালায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী। এর কিছু সময় আগে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাক ভারত পরিস্থিতি। অপারেশন সিঁদুর নামে ভারতের সামরিক অভিযানের পাল্টা হিসেবে এবার অপারেশন বুনিয়ান উন মারসুস বা সিসার প্রাচীর নামে অভিযান শুরু করেছে পাকিস্তান। অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাক প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে পাঠানকোট, উধমপুর, গুজরাট ও রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুদ স্থান উল্লেখযোগ্য। হামলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ 1 নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী।
এছাড়া পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যায়। এ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় আর্মির মেরুদণ্ড নামে খ্যাত। হামলায় ব্যবহার করা হয়েছে JF-17 নামের যুদ্ধবিমান। পাকিস্তানি হামলার কথা স্বীকার করলেও S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি নাকচ করে দিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক ব্রিফিংয়ে তিনি জানান, শুক্রবার রাতে 26টি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ড্রোন ধ্বংস করে দিয়েছে। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি এও বলেন, ইসলামাবাদের সঙ্গে কোনো রকম উত্তেজনা চায় না দিল্লি। এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। এগুলো হলো রাওয়ালপিন্ডির নূর খান, সারকোটের রফিকি এবং চকওয়ালের মোরাইদ বিমান ঘাঁটি। এর মধ্যে নূর খান বিমান ঘাঁটিতে চালানো এয়ার টু সারফেস মিসাইল হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তেও গোলাগুলি অব্যাহত রয়েছে। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি সেনার গুলিতে এক সেনা সদস্য এবং কাশ্মীরের রাজৌরি জেলার ডেপুটি কমিশনার রাজকুমার থাপা মারা গেছেন। রক্তক্ষয়ী যুদ্ধের পথে হাঁটতে থাকা ভারত পাকিস্তানে শান্তি বজায় রাখার তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সংঘাত নিরসনের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুখপাত্র জানান, রক্তক্ষয়ী সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনায় দুদেশকে সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভারত পাকিস্তান সংঘাত বিষয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহরিন। শাহরিন, আপনাকে স্বাগত। আপনার সাথে আজকে আমরা একটা বিষয় আলোচনা করব। জানেন, বেশ কিছুদিন ধরেই হচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হয়েছে, তারা পাল্টাপাল্টি হামলা করছে। সেই বিষয়ে বলবো যে গেল 2-3 দিনের ঘটনা প্রবাহ যা দেখা যাচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে রক্তক্ষয়ী সংঘাতের দিকে যাচ্ছে কি এই যুদ্ধ? সোনিয়া, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বলাই যায় ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি হচ্ছে সেটা একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে। কারণ পূর্বের যদি ভারত পাকিস্তানের অভিজ্ঞতার দিকে আমরা তাকাই, ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই কিন্তু একে অপরকে কখনোই ছাড় দেয়নি। সবসময় আমরা দেখেছি যে তারা একে অপরকে কখনোই ছাড় দিয়ে আসছে না। এবং ভারত কিন্তু পহেলগাম হামলার পর যে হামলাটা চালায়, ওই হামলার প্রতিবাদেই কিন্তু পরবর্তীতে একে অপরে কিন্তু এক এক ধরনের হামলা এবং পাল্টা হামলার প্রতিবাদ এবং সব কিছু কিন্তু করেই আসছে। এর জেরে কিন্তু বলা যায় যে একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে। আমরা দেখছি যে গত দিনের যেই হামলা চালিয়েছে 3টি বিমান ঘাঁটিতে, এই 3টি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কিন্তু কিছুক্ষণ পরে তারা এই যে অপারেশন নতুন মাশরুর শুরু করেছে। এখন যেটা বলা যাচ্ছে, পাকিস্তান কিন্তু প্রথম থেকেই বলছিল যে আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে কিন্তু জিনিসটাকে সমাধান করতে চাই। কিন্তু যখন বরাবরই ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের হামলা আসছেই, তো এর কিন্তু তারা প্রতিবাদও জানিয়েছে। যেমনটি তারা বলছিল বারবার যে আমরা কিন্তু প্রত্যেকটা হামলারই জবাব দিব। তো এখন বলা যাচ্ছে যে এই যে এক এক ধরনের হামলা হচ্ছে, এর জবাবে কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ন্যাশনাল গার্ড অথরিটির একটি মিটিংয়ে বসেছেন। এবং এই মিটিংয়ের মধ্যে কি ধরনের সিদ্ধান্ত আসছে, এটা কিন্তু দেখা যাচ্ছে এই মিটিংয়ের যে ধরনের সিদ্ধান্ত আসে এটার উপরে কিন্তু নির্ভর করবে যে পাকিস্তান হামলা চালিয়ে যাবে কিনা। কারণ পাকিস্তান যদি হামলা চালিয়ে যায়, ভারতও কিন্তু হামলা চালিয়েই যাবে। এই বিষয় তো আছে, আসলে দেখা যাচ্ছে যে সংঘাতের দিকে যাবে, এগোচ্ছে মনে হচ্ছে আমাদের এটাই। আমরা আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই হচ্ছে মধ্যস্থতার কথা বলছে। আদৌ কি মনে হয় পাকিস্তান ভারত তারা মধ্যস্থতায় বসতে রাজি বা ভবিষ্যতে বসবে কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে কিন্তু যোগাযোগ করা হয়েছে উভয় দেশের মধ্যে, যাতে তারা মধ্যস্থতায় যায়। কিন্তু তারা কিন্তু অনেক সময় তাদের কথা শুনেনি, কারণ শুনলে কিন্তু আজকে এই হামলাগুলো তারা চালিয়ে যেত না বা কন্টিনিউ হতো না। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বরাবরভাবেই বলছেন যে তারা কিন্তু মধ্যস্থতার জন্য, যে কোনো ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত। কিন্তু পাকিস্তান এবং ভারত এই দুই দেশ যদি একে অপরের মধ্যে মধ্যস্থতায় না বসে বা তারা যদি তাদের কথাটা না শুনে, তাহলে কিন্তু আসলে মধ্যস্থতাতে আদৌ হবে সেটার মধ্যে বিষয়ে কিন্তু কোনো সুনিশ্চয়তা কেউ দিতে পারছে না। মধ্যস্থতা যদি নাও বসে, যুদ্ধ ভয়াবহ সংঘাতের দিকে যাবে। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের কোনো কিছু হলে অবশ্যই আপনাকে
আমন্ত্রণ করা হবে। ধন্যবাদ সোনিয়া। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন 49 থেকে নির্বাচিত হন সেলিনা। 2020 সালে সেলিনা ইসলাম ও তার স্বামীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা করে দুদক। এছাড়া সেলিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা করা হয়েছে বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনীকে। এছাড়া আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন কিংসের সাদ উদ্দিন, সোহেল রানা ও আবাহনীর শাহিন। এদিকে সহকারী কোচ, টিম স্টাফ ও সমর্থকদেরও নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি। বিভিন্ন ম্যাচে নানা অঘটনে মোহামেডানকে 3.5 লাখ, বসুন্ধরা কিংসকে 2 লাখ ও আবাহনীকে 1 লাখ টাকা জরিমানা। নিষিদ্ধ করা হয়েছে কিংস ফুটবলার সাদ উদ্দিন ও সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকে। এছাড়া কিংস ফুটবলার সোহেল রানা ও আবাহনীর শাহিন আহমেদ 2 ম্যাচ করে নিষিদ্ধ হয়েছে। 48 দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা। তবে এই নিয়ম প্রযোজ্য হবে 2031 আসর থেকে। 2027 সালের ব্রাজিল আসরে খেলবে 32 দল। তবে এর পরের আসর থেকে 48 দল অংশ নেবে বলে জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এক ভার্চুয়ালি সভায় এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। নতুন ফরম্যাটে ম্যাচের সংখ্যা 64 থেকে বেড়ে দাঁড়াবে 104-এ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী। শাহবাগ অবরোধে যান চলাচল ব্যাহত, জনভোগান্তি না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, গরমের তীব্রতা বাড়ায় ইঙ্গিত আবহাওয়ার অফিসে। সুস্থ থাকতে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সুখবর নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে, উল্টো 1 বছর অনুপ্রবেশ 1.25 লাখ। ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন স্থানীয়রা। এবং এবার ভারতে আনুষ্ঠানিক প্রত্যাঘাত শুরু। পাকিস্তানে বিমান ঘাঁটি সহ 11টি স্থানে হামলা। রক্তক্ষয়ী সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।